সংসদে সংসদে রাজপথে রাজপথে দিল্লি থেকে আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদি মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমরা। এগুলো কোনো ফাঁকা বুলি না, আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত, সুতরাং আর পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা এখনো আমাদের প্রতিবেশী দেশের গুড উইলের দিকে আমরা কিন্তু আর বেশি দিন তাকিয়ে থাকবো না। আমরা বলতে চাই এখনো হুঁশে ফিরেন। বাংলাদেশের ভিতরে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হুঁশে ফিরেন। আমাদের তরুণদের রক্ত দিয়ে আপনারা যদি মনে করেন আপনারা ক্ষমতায় আরোহণ করবেন, তাহলে সেই স্বপ্ন বৃথা যাবে। দর্শক, ফের উত্তাল বাংলাদেশ। ওখানের এক নেতা, তাদের একটা সংগঠন আছে ইনকিলাব বলে, এই হচ্ছেন সেই নেতা। মারা গেছেন বলতে মারা হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজ পড়ে ফিরছিলেন, যেটা বলা হচ্ছে, সেই সময় 2-3 জন এসে গুলি করে, তো প্রচণ্ড জখম হন। তারপরে ওখানকার যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু গতকালই খবরটা আসে মারা গেছেন। তো তারপর থেকে নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। রাস্তায় নেমে অবরোধ, অগ্নিসংযোগ, যাচ্ছে তাই কাণ্ড। আমি দেখছিলাম ওখানে মিডিয়া হাউসেও আক্রমণ হয়েছে। প্রথম আলো ওখানকার একটা বড় মিডিয়া হাউস, দেখুন কি করা হয়েছে অফিসটার। আরও কয়েকটা শুনছিলাম এমন অবস্থা যে যারা সাংবাদিক বা স্টাফ ছিলেন অফিসে তাদেরকে ওপর থেকে বের করতে হয়েছে, মানে পুরো পুড়িয়ে মেরে ফেলার মতো একটা অবস্থা। কি অভিযোগ না, দেশ বিরোধী সংবাদ মাধ্যম আর ভারতের হয়ে কথা বলে, মানে এই টাইপের সব অ্যালিগেশন। এখন ওসমান হাদিকে কে মেরেছে, কারা মেরেছে, কেউ তো বলতে পারবেন না, মানে নিশ্চিত তো না। তবু ওখান থেকে কিছু নাম বলা হচ্ছে, এবং এটা বলা হচ্ছে তারা নাকি সব ভারতে চলে এসছে, আর ভারত তাদেরকে প্রশ্রয় দিচ্ছে বলে ভারতের বিরুদ্ধে অ্যাটাক। গতকাল থেকে আমি দেখছিলাম দর্শক, এত ভারত বিদ্বেষী কথা যে শুনলেই না আমরা যারা ভারতীয় আছি মানে পশম খাড়া হয়ে যাবে, মানে রাগ এসে যাচ্ছে বিরাট। কখনো কখনো আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি দেওয়ার কারা আমাদেরকে এইসব বলছে, কিন্তু তারও তো একটা লিমিট আছে না, কাহা তাক এগুলো সহ্য করা যায়। প্রথম দিকে আমরা এড়িয়ে যাচ্ছিলাম যে তোর ফুঁকো বলি, কিন্তু লাগাতার ভারত বিদ্বেষী কথা, লাগাতার হুমকি, কাহা তাক সহ্য করা যায়। এবং দর্শক, এরই মধ্যে আর একটা ঘটনা সামনে এসছে যেটাও খুব মারাত্মক। এই ঘটনা কি না, ধর্ম অবমাননার অভিযোগে নবীকে অপমান করা হয়েছে এরকম একটা বলে এক হিন্দু যুবককে পিটিয়ে মেরে পুড়িয়ে দিয়েছে ঝুলিয়ে, মানে মারাত্মক ভিজুয়াল, দেখতে পারবেন না, মারাত্মক ভিজুয়াল। মানে তার একটা ছোট্ট কারখানা ছিল, সেখান থেকে মারতে বের করে তারপর তাকে পেটানো হয়েছে, মারা হয়েছে, তারপরে
পোড়ানো হয়েছে, ঝুলিয়ে পোড়ানো হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও এসছে, মানে আটকে ওঠার মতো ভিডিও। দীপু সম্ভবত নাম যুবকটির। তো এইরকম ঘটনা ঘটছে, ফের সেই অশান্ত বাংলাদেশ, ফের ওখানে এইরকম একটা অবস্থা, অরাজকতা, আর সেই সঙ্গে হিন্দুদের ওপরে অত্যাচার। মানে রেসটা গিয়ে সেই মানে কি হচ্ছে না হচ্ছে, এই যে শুনলেন ওখানকার ওই যে নেতার বক্তব্য, বড় বড় লেকচার ঝাড়ছিলেন, ও তো জানেন তো ওর পরিচয় কি? একটা সময় তো খবর হয়েছিল জঙ্গি নেতা বলে, খবর হয়েছিল না? মাহফুজ আলম ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি অনেক আগে থেকেই অনেকবারই দিয়েছেন বা দিয়েছে। তো এই মানে এদের কি বক্তব্য, আমাদের সব মাথা কি সব নাকি মানে আমাদের মৃত্যু হবে এটা মোটামুটি নাকি নিশ্চিত হয়ে গেছে, সব নাকি মানে এ করে নেওয়া হয়েছে, মানে বুঝতে পেরে গেছেন যে আমাদের মৃত্যু আসন্ন, তো সেই জন্য আমাদেরকে লড়তে হবে, মেরে মরবো, এরকম টাইপের একটা মানসিকতা। মানে নিজেরাই বুঝছেন যে আমরা আর এইভাবে বেশি দিন থাকতে পারবো না, বুঝে গেছেন? আসলে যেভাবে ওখানে সরকারটা চলছে, অন্তর্বর্তী সরকার বা যারা চালাচ্ছেন, তাদের যা মন মানসিকতা, এইভাবে তো চলতে পারে না। দেশের একটা বৃহৎ অংশের মানুষ এগুলোকে পছন্দ করেন না, কিন্তু ওই ক্ষমতা জাহির করা হচ্ছে। ফলে এখন বুঝে গেছেন যে আমাদের আর এইভাবে বেশি দিন চলবে না, তাই লোক খেপাও, লোককে রাস্তাতে নামাও। ওখানে ভোট আছে ফেব্রুয়ারি মাসে, এবং ওনাদের তো একটা দল গঠিত হয়েছে, নতুন দল এনসিপি বলে। ওই নতুন দল, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক কিছু বলা হয়েছে বটে, কিন্তু সমীক্ষার যে রেজাল্ট আসছে তাতে করে এটুকু বলা হচ্ছে এই দল ক্ষমতায় আসতে পারবে না। মানে এই দলের সেই নেই, সেই বেশ নেই, বা সেই জনপ্রিয়তা যেটা বলা হয়, দেখানো হয়, সেটা নেই। তো ফলে এটা মনে করা হচ্ছে যে ফের লোককে খেপিয়ে রাস্তাতে নামিয়ে আবার ক্ষমতা দখল করা, বা যেটা চলছে সেটা কি কন্টিনিউ করা, এরকম কোনো একটা চেষ্টা হতে পারে। কিন্তু আমাদের বক্তব্য ভারতীয় হিসেবে, সে তোমরা যা পাচ্ছ করবে যাও, তোমার দেশে তুমি যা পারবে করবে যাও, সেটা অন্য ব্যাপার। কিন্তু তুমি ভারত বিদ্বেষী কথা কেন বলে যাবে লাগাতার? কেন ভারত বিদ্বেষী কথা বলে যাবে? হাসিনা এখানে আছেন, হাসিনাকে আপনারা রেখে দিয়ে গেছেন সেনাবাহিনীর মাধ্যমে, তো সেখানে সেনাবাহিনী রেখে গেল, আর পলিটিক্যাল আশ্রয় দেওয়ার বিধানও আছে, জায়গাও আছে। আপনার দেশের তো প্রচুর লোক আরও ইউরোপের কান্ট্রিতে গিয়ে আশ্রয় নিয়ে বসে রয়েছেন। তো সেখানে ভারত বিদ্বেষী এত মানে ভারত সব করাচ্ছে, ভারত সব করাচ্ছে, তোমরা কি করছো? ভারত সব করাচ্ছে, তোমরা কি করছো? তোমাদের সিকিউরিটি সিস্টেম কোথায়? তোমাদের ইন্টেলিজেন্স কোথায়? ভারত করলো, ভারত গিয়ে মেরে দিয়ে চলে এসছে। আমি জানি না কি হয়েছে বিষয়টা, তবে যেভাবে এরা, এবং এই যে ওসমান হাদি যাকে দেখাচ্ছিলাম, চরম ভারত বিদ্বেষী কথা বলতেন, চরম চরম ভারত বিদ্বেষী কথা বলতেন। এখন কে মেরেছেন না মেরেছেন সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এই ব্যক্তিও চরম ভারত বিদ্বেষী কথা প্রথম থেকে বলে আসছিলেন। তো সেখানে এখন তার সঙ্গে আরও অনেক আরও অনেক বিতর্ক তৈরি হয়েছিল এই ব্যক্তিকে ঘিরে। তখন কে কোথায় মেরে দিয়েছেন সেটা আমরা জানি না, তবে গুপ্ত হত্যা তো মানে যেভাবে ওনারা চলছেন, মানুষের রাগ যেভাবে পৌঁছাচ্ছে ওই দেশের অভ্যন্তরেই, সেখানে তো এই ধরনের ঘটনা মানে ঘটবেই। তো আমারও কোথাও মনে হয় যে যদি মানুষের মানে মানে সমর্থন নিয়ে না চলেন, একটা দল আওয়ামী লীগকে বঞ্চিত মানে করেছেন, তো ভোট হলে যদি আপনাদের ক্ষমতা থাকে, ভোটে জিতে তো ক্ষমতায় চলে আসবেন। তো কেন একটা দলকে নিষিদ্ধ করা, ব্যান করা, লোকজনকে ধরে ধরে জেলে পড়া? এবার তাদের তো একটা লিমিট আছে না, প্রত্যেক মানুষ তারা তো বেপরোয়া হয়ে যাচ্ছে না অনেকে। ধরুন আওয়ামী লীগ শাসক দল ছিল, সেখানে তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু যদি তাদেরকে একটা সিস্টেমের মধ্যে রেখে আপনারা ভোটিং সিস্টেমে ক্ষমতা এলেই তো হয়ে গেল, তো পুরো ব্যান করতে হবে, লোককে মারতে হবে, ধরতে হবে। তাদেরও স্বজন পরিবার, তাদেরও রাগেরও কারণ হতে পারে না, মানে তাদের অনেকে দেয়ালে পিঠ থেকে গেছে, তো চলো মেরেই মরি এরকম টাইপের। তো এই মেরেই মরি মনোভাব যদি তৈরি হয় একটা দেশে, তো সেই দেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তো সেই দেশ কি কখনো শান্ত থাকতে পারে? তো খুবই খারাপ পরিস্থিতি। তবে আবারও বলবো, যা করছো তোমরা করবে যাও, আমাদের দেশের বিরুদ্ধে বেশি কথা বললে জীবটাকে ছিঁড়ে নেব। আমি দর্শক একটু এ নিয়ে চর্চা করব। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি যে কী হচ্ছে পরিস্থিতি, কী আপনি বুঝছেন। হ্যাঁ, পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস, আপনাকে সকাল সকাল আমরা নিলাম। কী হচ্ছে বাংলাদেশে? আমরা দুদিন আগে কথা বলছিলাম যে ঠিক আছে, অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু এক তো ওখানকার পরিস্থিতি উত্তাল হচ্ছে, দ্বিতীয়ত এত ভারত বিদ্বেষী কথা আমি গতকাল থেকে শুনছি, যেন মনে হচ্ছে এক্ষুনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে এমন ভাব। জানি কিছুই নেই, বল তো নেই, পুটাই বল নেই বলে যে কথা বলি আমরা, কিন্তু এত ভারত বিদ্বেষী মনোভাব, এর জেরে তো ভারত বাংলাদেশের যেটুকু যার সম্পর্ক ছিল সেটাও তো ছিন্ন হয়ে যাবে। মানে পরিস্থিতি তো খারাপের দিকে এগোচ্ছে বলে আমার কথা মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন, এই যে হাদি, এনার মৃত্যুকে ঘিরে একটা বড় আন্দোলন উঠছে, আমার মনে হয় এটা সাজানো ব্যাপার। কারণ এই মুহূর্তে বাংলাদেশের, আপনি যেমন বলছিলেন, ইলেকশনের হাওয়াতে ঠিক বুঝতে পারছে না যারা ক্ষমতায় আসতে চায় যে কিভাবে তারা ভোট পাবে।
একমাত্র উপায় বলে ধরে রেখেছে যে যে যত বেশি ভারত বিদ্বেষ দেখাবে তার হয়তো ভোট বাক্সে তত বেশি প্রতিফলন হবে ভোট। এইটা একটা ভুল ধারণা তারা করছে, এবং আমার মনে হয় এই মানুষটিকে যে মারা হয়েছে, যদিও তারা বলছে ভারতের মানুষ মরেছে, বাট আমার এখন একটা সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের মানুষেরাও এটা প্ল্যান করতে পারে, যারা ক্ষমতায় থাকতে চায়, যাতে এর বাহানায় আরো ভারত বিদ্বেষটাকে গুছিয়ে তোলা যায়। এবং আপনি যদি দেখেন বাংলাদেশে কিছু উগ্র মৌলবাদী সংস্থা বাড়বাড়ন্ত হচ্ছে, এবং তারা কিন্তু সব সময় সারা পৃথিবীতে তারা প্রেসের বিরুদ্ধে, ফ্রিডম অফ প্রেস যেটা মিডিয়ার যেটা স্বাধীনতা, তার বিরুদ্ধে থাকে। যে যত বড় ডিক্টেটর সে তত বড় মিডিয়ার গলা টিপে ধরতে চায়। তারা স্বাধীনতার বিরুদ্ধে, ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে, এবং তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে থাকে বিশেষ করে। এবং আরেকটা জিনিসের বিরুদ্ধে থাকে, সেটা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা বা ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। এবং সেখানে ভারতের চিন্তার ব্যাপার আছে, কারণ বাংলাদেশে নই করেও প্রায় 8% হিন্দু আর 1% খ্রিস্টান, বুদ্ধিস্ট আর অমুসলিম আর কি। এবার আপনি যদি দেখেন তো এই সংখ্যাটা 9%, মানে প্রায় 1.5 কোটি থেকে 1.25 কোটি মানুষ তারা আছে। এবার যদি তাদেরকে এরকম করে, আগেও যেমন আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন চলে আসেন তাদের উপর একটা আঘাত পড়েছিল, তাহলে কি হবে? 2-3টে জিনিস হবে। একটা হচ্ছে মাস স্কেলে মানুষ বাধ্য হয়ে ধর্ম পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয়, কিছু মানুষ মারা পড়বে এই স্ট্রিট জাস্টিস মানে এক্ষুনি ধরো এক্ষুনি কাটো গাছে ঝুলাও। এই গাছে ঝুলাওয়ার জাস্টিসটা যেটা প্রস্তর যুগে বা আজ থেকে 1000 বছর আগে চলতো, এইটা এই উগ্র মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো আজও ছাড়তে পারছে না। মানে কোনো আদালতের দরকার নেই, হাত কেটে দাও, পা কেটে দাও, মুন্ডু কেটে দাও, হ্যাঁ, স্যার তানসে জুদা। তো এই ব্যাপারটার জন্য কি হবে, প্রচুর আমাদের প্রেশার আসবে বর্ডারে, কারণ 4000 কিলোমিটার বর্ডার। কিছু মানুষ হয়তো চেষ্টা করবে পালিয়ে আসতে। এবার বাংলাদেশের, আপনার সাথে আমি সহমত, তোমাদের যদি আওয়ামী লীগের সাথে কোনো অশান্তি থাকে, যা ইচ্ছে করো তাদের, তার সাথে ভারতকে কেন জোগাচ্ছ? ভারত তো আওয়ামী লীগের পার্টি অফিসে যায়নি। আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে ভারত এনগেজ করেছে। এবং এখন যদি কেউ ইলেকশনে জিতে এসে প্রধানমন্ত্রী হয়, ভারত তার সাথে এনগেজ করবে, এতে তো আমার কোনো দুবিধা নেই। আফগানিস্তানে তালিবানের যিনি এখন সর্বেসর্বা, ভারত তার সাথে এনগেজ করছে। তিনি রিসেন্টলি দিল্লিতে ঘুরেও গেছেন, তাদের বিদেশ মন্ত্রী। এবং ভারত এমন না যে ডিক্টেটরশিপ কান্ট্রির সাথে এনগেজ করে না। পৃথিবীতে অনেক ডিক্টেটরশিপ কান্ট্রি আছে, ভারত তাদের সাথে ইকোনমিক রিলেশন রাখে, ব্যবসা বাণিজ্য চালায়, এবং সেটা হবে। এই মুহূর্তে তো সেটা হতে পারছে না, কারণ এক তো ইলেকটেড গভর্নমেন্ট না, প্লাস এই এই মানে বারবার পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া বাংলাদেশকে ভারত ঠিক চিনতে পারছে না। এইবার আরেকটা কথা যেটা আপনি বললেন যে আমাদের চিন্তার ব্যাপার যে 7 সিস্টার, এখানে আমি আপনার সাথে দ্বিমত। কোনো চিন্তা করতে হবে না। আপনাদের দর্শকদেরও আমি জানাতে চাই, 7 সিস্টারের ওপর কুনজর খালি বাংলাদেশের নেই, আরো অনেক শক্তিশালী দেশ আছে, তাদেরও আছে। কল্পনার অতীত সেখানকার, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, সেখানকার সুরক্ষা ব্যবস্থা কল্পনার অতীত। ভারতকে পৃথিবীর এই ছোটখাটো বাংলাদেশ বা অন্যান্য মশামাসি দেশ, এদের কথা বলছি না, বড় দেশ যারা, তারাও যদি এটা চেষ্টা করে, তাহলে ভারত তার ব্রহ্মাস্ত্র বার করে ফেলবে। এবং এতে কোনো সন্দেহ নেই, আমার মনে অন্তত নেই। এর আগেও আমি এটা মিডিয়াতে বলেছি। বাট এই ছেলে ছোকরারা বলছে কেন? তারা ভাবছে এটা বলে তারা পার পেয়ে যাবে। আমি আপনাকে একটা জিনিস শেয়ার করছি আজকে, হ্যাঁ, এটাতে জানেন সব থেকে বেশি বিব্রত কারা? আমি না, আপনার রাগ হচ্ছে আমি দেখে বুঝতে পারছি, আপনার চোখ মুখে একটা অন্যরকম আজকে, কিন্তু আমিও না, আপনিও না। সব থেকে বেশি বিব্রত কারা জানেন? বাংলাদেশের সেনাবাহিনী। সত্যি যদি ভারত অ্যাকশন নেয়, তাহলে সবার আগে ফাঁসবে কারা? তারা। আর তারা তো জানে ভারতের সেনাবাহিনী কি, আর এখন তারা কোথায় আছে। ফলে তারা কিন্তু খুব বিব্রত, কারণ মিসাইলের মধ্যে এমন আমাদের যে সম্পূর্ণ বাংলাদেশের কোনো কোণা নেই, একটা ইঞ্চিও বাদ নেই যেখানে আমরা মিসাইল ফেলতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে 7 সিস্টার। আমরা বারবার বলি যে রাজশাহী, রংপুর, আপনার বরিশাল, খুলনা, আমাদের পশ্চিমবঙ্গের সাথেই তো বর্ডার আছে, ঢুকে যাব, হ্যাঁ। এবং ওইদিকে আছে ত্রিপুরার সাথে আছে আপনার চট্টগ্রাম। তো 7 সিস্টারের জায়গায় আমাদের 12 সিস্টার হয়ে যাবে। তখন বাংলাদেশ বলবে 12 সিস্টার নিয়ে নেব। এই করতে থাকবে এরা বুঝতে পারছে না। এবং দুঃখের কথা যে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ
সংখ্যক মানুষ তারা কিন্তু ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু 10% মানুষ তারা ক্ষমতা তাদের হাতে, তারা পাকিস্তানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাইছে, চীনের সাথে চাইছে এবং ভারতকে অগ্রাহ্য করছে, হুমকি দিচ্ছে, থ্রেট করছে। এর ফল তাদের ভুগতে হবে। কাদের ভুগতে হবে? 10% তো ভুগবেই। এই 10%-এর কোনো ফারাকই পড়ে না, তারা মরে যাবে, তাদের মরতে কোনো অসুবিধা নেই, তারা পেটের মধ্যে বোম বানিয়ে ফেটে ফেটে মরে, উগ্রবাদী তারা। কিন্তু সাধারণ 90% মানুষের যখন চাল, ডাল, তেল, পেট্রোল সমস্ত কিছু, ভারত এখন অব্দি কিন্তু কোনো বিজনেস চুক্তি বন্ধ হয়নি বাংলাদেশে। এরা মানে ইউনূস সরকার এত কিছু করছে ভারত বিরোধিতা, কিন্তু চুক্তিগুলো যেগুলো হাসিনা সই করে গেছে একটাও ক্যান্সেল করছে না, কারণ ক্যান্সেল করলে ভাতে মরবে। এবং আস্তে আস্তে ভারত ভিসা বন্ধ করেছে, বন্দর বন্ধ করেছে, মুম্বাই ছাড়া কোনো বন্দর খোলা নেই। অনেকগুলো পশ্চিমবঙ্গের আপনি দেখেছেন কাস্টম চেকপোস্ট বন্ধ করেছে। আস্তে আস্তে দেখবেন ভারত মুখ ফিরিয়ে নেবে এবং তখন এদের জীবনটা একেবারে খারাপ জায়গায় চলে যাবে। আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তানের মতো এরা তখন IMF এর হাতে খেলা খেলবে এবং আমেরিকাও তখন খুশি হবে, যেমন ভাবে যথেচ্ছাচার করবে, এবং সেটাই হয়তো একটা এদের নিয়তিতে লেখা আছে। আমি এর বেশি কিছু বলবো না। এই থ্রেটগুলো আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী অন্তত উদ্বিগ্ন না একেবারেই। আমার মনে হয় রাজনৈতিক লিডারশিপের একটু প্রয়োজন আছে এই সময় কিছু করে দেখাবার, কারণ মানুষ, সাধারণ মানুষ তাদের উপরেও ধৈর্য হারাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, আপনি ব্যাখ্যা দিলেন। দর্শক শুনলেন, উনি ব্যাখ্যা দিলেন যে আমরা হয়তো খুব একটা ওইভাবে দেখি না যে বিরাট কিছু করবে, বাংলাদেশ করতে পারবে, কিন্তু বারবার এইরকম কথা কাহা তাক সহ্য করা যায়? কাহা তাক সহ্য? কি মনে করছে নিজেদেরকে? মানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা সেই স্লোগান চলছে, আর ওখানকার মিডিয়া ওখানকার বিবরণ লিখছে, বলছে ভারতে, মানে ওদের মানে খবরগুলো প্রকাশ্যে আনছে তো, বলছে ভারতের হয়ে দাঁড়ালি করছে। অদ্ভুত ব্যাপার, এত অসহিষ্ণু, মানে এত মানে উগ্র, এ কি করে চলবে? আমাদের একটা উদ্বেগের জায়গা যে পাশের একটা দেশ যদি এরকম উগ্র হয়ে যায়, তার একটা চাপ তো পড়ে না, বর্ডারে চাপ তো পড়ে, এবং ওখানে সত্যি একটা বড় সংখ্যায় মানে যারা সংখ্যালঘু ওখানে আছেন, হিন্দু বিশেষ করে, তাদের মধ্যে তাদেরও চাপটা আমাদের বর্ডারে এসে পড়বে। তো মেরে ফেলছে তো, ঝুলিয়ে দিচ্ছে, মানে নৃশংস সব মানে কারবার, কাণ্ড কারখানা। এই দেশটা কি শান্ত হবে না? শান্তির দেশ বলে বড়াই করে বলে, শান্ত হবে না? দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।